স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে আবুধাবি টি10-এর খেলা চলছে, সেখানে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটার অবস্থা খুব একটা ভালো নয়, তারা 6টি ম্যাচ খেলে মাত্র 2টিতে জয় পেয়েছে। এই টুর্নামেন্টে আসলে বাংলা টাইগার্সের ব্যর্থতার কারণে এবং সাকিব আল হাসানের পারফরমেন্সটা কেন একটু নিচুর হচ্ছে এটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। সব মিলিয়ে মাঠে এবং মাঠের বাইরে সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। আপনি আসলে সাকিব যেই পারফরমেন্সটা করছেন বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10-এ, এটা আসলে কীভাবে মূল্যায়ন করবেন? সাকিব আল হাসানের আসলে এরকম অফ ফর্মটা দেখা দর্শকদের জন্য, আমাদের জন্য খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। কারণ আপনি আমাদের সেরা অলরাউন্ডারের আশেপাশে যাই হোক, আপনি মাঠের বাইরে যেই সমস্যায় থাকুক না কেন, মাঠে যখন তিনি খেলছেন তখন কিন্তু সবাই চায় যে সাকিব একটু ভালো পারফরমেন্স করুক, বা সাকিব যখন ভালো খেলে একজন ক্রিকেট লাভার হিসেবে আপনারও কিন্তু ভালো লাগবে যে সাকিব ভালো খেলছে। কিন্তু সাকিবের দিন দিন এই পড়ন্ত বেলায় আসলে তার পারফরমেন্সটাও আসলে প্রদীপ নিভে যাচ্ছে এরকম মনে হচ্ছে। কারণ আজকে আপনি চিন্তা করেন 60 বলের একটা ম্যাচ, সেখানে আপনি 22 বল খেলে 15 রান করেছেন। আপনি হচ্ছেন এই টিমটার ক্যাপ্টেন। না, আমি আসলে অনেকক্ষণ পরে ম্যাচটা দেখতে বসেছিলাম, কিন্তু আমি আসলে বুঝছিলাম যে 15 বলে 22 নাকি 22 বলে 15। হ্যাঁ, মানে এটা কনফিউজ। আপনি 60 বলে 22 বল খেললে, যেখানে জস বাটলারের মতো প্লেয়াররা খেলছে বা এরকম হার্ড হিটার ব্যাটসম্যানরা খেলছে, তাদের সাথে আপনি যখন কম্পিট করবেন, 22 বল খেললে আপনি মিনিমাম 60-70 রান যদি 60 বল না করেন, তাহলে আসলে মানে টি10 খেলার কোনো মানে হয় না। টি10 টুর্নামেন্টটা নিয়ে কিন্তু এমনি অনেক কোশ্চেন রয়েছে, অনেক ধরনের ফিক্সিংয়ের কথাবার্তা হয়। কারণ আপনার নো বলগুলো এরকমভাবে হয় যেগুলো আসলে বোঝাই যায় যে একটু কোনো একটা সন্দেহ থাকে। সাকিব আল হাসানের দলের হয়ে কিন্তু দাসুন সানাকা খেলছেন, তিনি কিন্তু 1-2 ম্যাচ আগে একটা লম্বা একটা নো বল দিয়েছিলেন, এই কারণে আসলে অনেক সমালোচনা হয়েছিল। এখন এরকম মানে আগেও হয়েছে এই টি10 লিগটা নিয়ে। আমি এই পয়েন্টটা বললাম কেন, যে এই লিগটা কিন্তু আসলে আরও যেসব ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে সেগুলোর চেয়ে অনেক নিম্নমানের। আপনি বড় বড় প্লেয়াররা খেললেও আপনার এই টি10টাকে আসলে অনেকভাবেই প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকে। সো সেক্ষেত্রে আপনি এখন এরকম একটা লিগে খেলছেন, এইখানেও যদি আপনি পারফরমেন্স করতে না পারেন, তাহলে আসলে অন্য লিগগুলোর দরজা আপনার জন্য অনেকটাই বন্ধ হয়ে যায়। কারণ আমরা লিওনেল মেসির কথা বলতে পারি, যে তিনি দেখেন ওয়ার্ল্ড কাপের আগে ক্লাবে বার্সেলোনায় তিনি বছরের পর বছর পারফর্ম করে গিয়েছেন, তারপর পিএসজিতে দিনেও তিনি পারফর্ম করে গিয়েছেন। এখন এমএলএসে খেলছেন, যেখানে আসলে এই যে নর্মাল যেই 5টা লিগ রয়েছে তাদের থেকে অনেক নিম্নমানের, বা এই লিগটা নিয়ে এত আলোচনা হয় না, সেখানে গিয়েও কিন্তু তিনি ট্রফি জিতিয়েছেন। সো তার পারফরমেন্সটা কিন্তু তিনি ধরে গেছেন, তিনি জাতীয় দলেও পারফর্ম করে যাচ্ছেন। এখন এই টাইপের প্লেয়াররা কিন্তু যেখানেই যান না কেন, আপনি ওরকম পারফরমেন্সই করে থাকেন। কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যতই আসলে বয়স বাড়ছে বা যতই তার সময় আসছে, ততই তিনি তার পারফরমেন্স আসলে নিম্নগামী হচ্ছে। ব্যাটিংটা তিনি অনেক দিন ধরে সাফার করছেন, ব্যাটিং নিয়ে আসলে কিছু বলা নেই। বলিংয়ে অনেক সময় তিনি ভালো করেছেন, কিন্তু ব্যাটিংটা কিন্তু আসলে ডুবিয়েছে। এই ম্যাচটাও যদি দেখেন, 8 নম্বরে রয়েছে তারা এই টুর্নামেন্টের, আর একটা ম্যাচ বাকি রয়েছে, 5টা দল কোয়ালিফাই করবে। সো এখন বলাই যায় যে হয়তো তারা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো সাকিব, আপনি ক্যাপ্টেন হিসেবে সাকিবের এরকম পারফরমেন্স আগের ম্যাচগুলোতেও তিনি কিন্তু অত ভালো করতে পারেন। আমি যদি পুরোপুরি স্টেটটা বলি, 3টা ইনিংসে সাকিব ব্যাট করেছেন, মাত্র 63 রান করেছেন, 6টা ইনিংসে বল করেছেন, এর মধ্যে 5টা উইকেট পেয়েছেন। এর মধ্যে কিন্তু 3টা ম্যাচে আমি দেখতে পাচ্ছি যে সাকিব উইকেট লেস, সেগুলোতে কিন্তু উইকেট পাননি সাকিব। 3টা ম্যাচে মূলত 5টা উইকেট নিয়েছেন। সব মিলে আসলে মানে তার দলের যেরকম ফর্ম, সাকিবের ফর্মটাও এরকম আছে। তবে ইম্প্যাক্টফুল একটা ব্যাট হাতে কিন্তু একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিলেন এখানে আবুধাবির বিপক্ষে। সেই ম্যাচটাতে 19 বলে 29 রান করেছিলেন সাকিব। তাছাড়া আরেকটা ম্যাচে 12 বলে 19। এই ইনিংসগুলো কিন্তু একটু লম্বা হতো। সাকিবের ব্যাটিংয়ে নামার অর্থ হলো দলটা কিন্তু শুরুর দিকে কিন্তু উইকেটগুলো হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, সেই জায়গায় কিন্তু সাকিব ব্যাট করতে এসেছিলেন, কিন্তু দলকে কিন্তু ওইভাবে মানে সাপোর্ট দিতে পারেন না। এরকম টি10 আসলে আরও কমে এসেছে। টি20তেই আমরা এখন দেখছি যে 300-র কাছাকাছি রান হয়ে যায়। সো টি10-এ আপনি তো মানে 72 রান কোনো রানই না, বা 72 রানের যদি আপনি 73 রান টার্গেট
টার্গেট দেন সেখানে আসলে 10 ওভারে বাটলার যেখানে নামছে সেখানে আপনার এটা কোনো রানই না। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে খুবই মানে যেখানে আসলে টেস্ট খেলা দরকার সেখানে প্লেয়াররা টেস্ট খেলতে পারছে না, যেখানে একদম প্রথম বল থেকে মারা দরকার সেখানে প্লেয়াররা টেস্ট খেলছে। বাংলাদেশের আসলে প্লেয়ারদের সাকিব আল হাসানকে নিয়ে যদি ধরি আপনি পুরো বাংলাদেশের স্কোয়াডটাতেই দেখবেন যে এরকম সমস্যা আসলে দেখাই যাচ্ছে। তবে একটা জিনিস বলি যে সাকিব আল হাসান কিন্তু এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে নাম দিয়েছিলেন, তার নামটা কিন্তু ডাকাই হয়নি ফর দ্য ফার্স্ট টাইম। কিন্তু এর আগে সাকিবকে ডাকা হলে সাকিব কিন্তু দল পেয়েছেন প্রতিবারই, এবারই হয়তো তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আপনি কি মনে করেন যে সাকিব আল হাসানের এই প্রতি ফর্মটার কারণে আসলে তার আইপিএল সহ বাকি যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেগুলোতে খেলার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসছে? হ্যাঁ, এখানে একটা মানে চিন্তার বিষয় রয়েছে। আপনি দেখেন একদিকে কতগুলা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আপনি জানুয়ারি বিপিএলের সাথেই আরও 4টা টুর্নামেন্ট রয়েছে, আইএল টি20 রয়েছে, এসএ টি20 রয়েছে, তারপরে আরও 2টা সুপার স্ম্যাশ রয়েছে। এই দলগুলাতেও কিন্তু লঙ্কা টি10 তাদের একটা টুর্নামেন্ট আছে, টি10 ওটা আলাদা, কিন্তু আপনি এই টি20 ইয়াগুলো যদি দেখেন সেই ক্ষেত্রে আপনার আইএল টি20তে আসলে তিনি দল পাননি, এসএতে তিনি আসলে নাম লেখাননি, আর সুপার স্ম্যাশে তার এখনও দল কোনো ঘোষণা করা হয়নি। সো সেখানে খেলবেন নাকি সেখানে সন্দেহ রয়েছে। ইভেন আপনি তার যে পরিস্থিতি রাজনৈতিক কারণে যেই পরিস্থিতি হয়েছে তিনি বাংলাদেশেও কিন্তু আসতে পারছেন না। বাংলাদেশে তিনি চট্টগ্রাম চিটাগাং কিংসের হয়ে খেলার কথা রয়েছে, কিন্তু আপনি দেখেন যে বিপিএলও তিনি খেলতে পারবেন নাকি সন্দেহ রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি যেহেতু এই টুর্নামেন্টগুলো খেলতে পারবেন না, বিগ ব্যাশ কিন্তু তার জন্য বন্ধ। বিগ ব্যাশ কিন্তু আপনার বিগ ব্যাশ কিন্তু বিপিএলের সময় চলবে, বিপিএল আগে থেকে শুরু হয়ে যাবে। বিগ ব্যাশে কিন্তু তিনি 2020 সাল থেকে আর খেলতে পারছেন না, তার ওই ফিক্সিং কাণ্ডের বা ওই আইসিসির ব্যানের পরের থেকে কিন্তু তাকে আর নেওয়া হয় না। সো ওই দরজা বন্ধ হয়ে রয়েছে। সো তার আইপিএল বন্ধ হয়ে গেল, বিগ ব্যাশ বন্ধ হয়ে গেল, আইএল টি20, সুপার স্ম্যাশ বা এসএ টি20তে তিনি দল পাচ্ছেন না। এখন রয়েছে পিএসএল, প্রিমিয়ার লিগ, সিপিএল, হ্যাঁ লং এলপিএলও রয়েছে, কিন্তু সামনে যদি আপনি এরপরে যদি এলপিএলের গত আসরটাতে কিন্তু সাকিব আল হাসান খেলেছেন। এই তিনটা ফ্র্যাঞ্চাইজি লিগই হয়তো তার জন্য হয়তো এখন একটু দুয়ার খোলা আছে, কিন্তু আপনি এই পারফরমেন্সের পরে পিএসএল এর ড্রাফট কিন্তু সামনের মাসেই। সো পিএসএল এর দল পাওয়াটা নিয়েও এরকম পারফরমেন্সের পরে আসলে তাকে দলে নিবে নাকি, আইপিএলের সময় এবার পিএসএল হবে, সেই সময় তাকে দলে নেওয়ার জন্য কয়টা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাবে সেটাও কিন্তু এখন দেখার বিষয় হয়ে যাচ্ছে। কারণ আপনার পারফরমেন্স কিন্তু তারা অ্যানালাইসিস করে, তারা কিন্তু নাম দেখে আসলে নেবেন। আপনি ডেভিড ওয়ার্নারের কথা চিন্তা করুন, ডেভিড ওয়ার্নার আইপিএলের কত বড় একজন স্টার ছিলেন, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদকে তিনি চ্যাম্পিয়ন করেছেন, তার 6000-এর মতো রান রয়েছে, কিন্তু তিনি কিন্তু অবিকৃত। কারণ নাম দেখে আসলে হবে না। এখন ফ্র্যাঞ্চাইজি টিমগুলো লং টার্ম চিন্তা করে, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম বানায়। সো সেক্ষেত্রে সাকিবের দরজা আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অনেক বন্ধ হয়ে যাচ্ছে। সামনেই কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজটা শুরু হবে। টেস্ট সিরিজটা শেষ হয়েছে, এই টেস্ট সিরিজটা মানে একটা টেস্ট শেষ হয়েছে, আরেকটা টেস্ট বাকি আছে। আমরা যতটুকু শুনতে পেরেছি ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা আছে। তবে সেখানে আসলে সাকিবের এই ফর্মের পর সাকিবকে কত টাকা বিবেচনা করা হবে, তাছাড়া এই পরিস্থিতি বিবেচনায় সাকিবকে আসলে দলে নেওয়া উচিত কিনা, কীভাবে দলে নেওয়া উচিত কিনা সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে ওয়ানডে দলে আসলে তিনি সুযোগ পাবেন নাকি সেটা নিয়েও একটা এখন করা হচ্ছে। কারণ আপনি বিসিবি তো মানে জাতীয় দলের হয়ে তিনি হয়তো ওয়ানডেটাই শুধু খেলবে না, এখন সেইটা সাকিবের যেই স্টারডম ছিল সেই হিসেবে বা বাংলাদেশের সেরা অলরাউন্ডার হিসেবে তাকে একটা ভালো ফেয়ারওয়েল দেওয়ার জন্য ওয়ানডে সিরিজ খেলানো বা চ্যাম্পিয়ন্স লিগটা দিয়ে তাকে শেষ করানোর জন্য মানে বিসিবি হয়তো চেষ্টা করবে। সেই ক্ষেত্রে ওয়ানডে সিরিজটা খেললে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেইটার একটা ভালো একটা প্রিপারেশন হবে, বা এছাড়া কিন্তু আর প্রিপারেশন নেওয়ার মতো ওয়ানডে সিরিজ নেই। সো সেই ক্ষেত্রে সাকিবকে যদি তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করে তাহলে আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজটা তাকে খেলতে দেওয়া উচিত। যেহেতু দেশের মাটিতে তিনি খেলতে পারছেন না, যে দেশের বাইরে খেলা হলে তাকে যদি আসলে আমি বলছি যদি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কনসিডার করা হয়ে থাকে তাহলে খেলা উচিত। কারণ না হলে আপনি আবার সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা টুর্নামেন্টের জন্য তাকে নেবেন, একটা কম্বিনেশনের ব্যাপার রয়েছে, একটা বড় টুর্নামেন্ট গ্লোবাল টুর্নামেন্টে। এর আগে আমরা দেখেছি যে তামিম ইকবালকে নিয়ে সমস্যা হয়েছে বা একটা মানে ইস্যু হয়েছে, সেটা দলের উপর ইফেক্ট পড়েছে। সো এই জিনিসগুলো যাতে না হয় বাংলাদেশে সেইভাবে বাংলাদেশের বিসিবির ম্যানেজমেন্টকে সেইভাবে চিন্তা করতে হবে। যদি আমি আবারও বলছি যদি চ্যাম্পিয়ন্স ট্রফিকে তাকে কনসিডার করা তাহলে তাকে ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে সুযোগ দেওয়া উচিত।
ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডলি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।